মেধা নির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য প্রধানমন্ত্রীর। পহেলা মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান, বলেছেন মির্জা ফখরুল। বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে, মন্তব্য জামায়াতে আমিরের। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর। এবং শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশ রিয়াল, হারালো পয়েন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রত্যাশিত বাংলাদেশ করতে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দক্ষ মানব সম্পদ তৈরি বিয়ামের অন্যতম একটি লক্ষ্য। বিশেষ করে সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আগামী পহেলা মে শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওই দিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30 এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পয়লা মে যে মহান মে দিবস, তাকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অঙ্গ সংগঠন নিয়ে তাদের প্রথা অনুযায়ী একটি যৌথ সভা অনুষ্ঠিত করেছে এবং এখানে সফল করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। প্রিয় বন্ধুগণ, মে দিবস শুধু একটি দিবস নয়। মে দিবস আপনি ইতিমধ্যেই শুনেছেন যে এটা গোটা বিশ্বের সকল মেহনতি মানুষ যারা কাজ করে, শ্রম দিয়ে যারা তাদের জীবিকা নির্বাহ করে এবং যাদের শ্রমের উপর, রক্তের উপরে সভ্যতা নির্মিত হয়, সেই শ্রমিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস মে দিবস। এই দিনেই আপনারা জানেন যে রক্তের মধ্য দিয়ে একটা দাবি আদায় হয়েছিল 8 ঘন্টা কর্ম সময়ের জন্য। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছে। যে আওয়ামী লীগ তাদের পুষ্য লাঠিয়ালদেরকে দিয়ে সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারেনি। happiness, that power, more
বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাস ভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সকলে নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরি করা উচিত। শনিবার বেলা 11টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন কটন মিল এলাকায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তি খাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়, তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব, সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে 2টি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে, আরও 2টি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন, আর বাদবাকি যে প্লট আছে সেগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্প প্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করব। বাসে যতটুকু ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকিটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নাই। ইনফ্লেশনের মূল্যস্ফীতির প্রাথমিকভাবে যে কোনো ক্ষেত্রে মূল্যবৃদ্ধির পরে ইনফ্লেশনের একটা স্পেকুলেটিভ স্পাইক আসে, যে জল্পনা কল্পনা থেকে একটা মূল্যবৃদ্ধি। এই স্পেকুলেশনের ফাঁদে যেন আমরা কেউ না পড়ি, এদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমি গণমাধ্যমের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ জানাবো। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের আশঙ্কা ঘন হচ্ছে, তখন নীরবে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারেও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, চলমান সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অস্ত্র মজুদ দ্রুত সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে উঠছে নতুন প্রশ্ন। বিশ্লেষকদের মতে, একদিকে মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে হচ্ছে, অন্যদিকে ইউরোপ ও এশিয়ায় সামরিক উপস্থিতিও ধরে রাখতে হবে। এ কারণে যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের উপর চাপও তত বাড়বে। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা যত ঘন হচ্ছে, ততই নীরবে বদলে যাচ্ছে আরেকটি দৃশ্য। যুক্তরাষ্ট্রের সামরিক গুদাম ঘরগুলোতে কমতে শুরু করেছে অস্ত্রের মজুদ। সামনে যুদ্ধের ধোঁয়া আর পেছনে সরবরাহের সংকটের চাপ, এমনই সতর্ক বার্তা দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে পেন্টাগন এখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নিজস্ব অস্ত্র ভান্ডার থেকে জরুরি সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সামরিক কমান্ড থেকে উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে দ্রুত গতিতে। সবচেয়ে বেশি চাপ পড়েছে আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর উপর। এর মধ্যে রয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ATACMS ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল। এগুলো আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল হামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাতের আরেকটি ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ খরচ। স্বাধীন দুটি সংস্থার হিসেবে প্রতিদিন প্রায় $100 কোটি খরচ হচ্ছে। সেই হিসেবে মোট ব্যয় ইতোমধ্যেই $28 থেকে $35 বিলিয়ন পৌঁছতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের উপর চাপও তত বাড়বে। কারণ একদিকে মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে হচ্ছে, অন্যদিকে ইউরোপ ও এশিয়ার সামরিক উপস্থিতিও ধরে রাখতে হবে। এখন প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কি একসঙ্গে দুই ফ্রন্ট সামলাতে পারবে, নাকি সংকটের ছায়া ছড়িয়ে পড়বে আরো দূরে? তুষার ইসলাম, জাগো নিউজ।
ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন চালিয়ে স্থায়ী সাফল্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার রাশিয়ার পাবলিক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না। ল্যাভরভের মতে, সামরিক শক্তি দিয়ে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখা গেলেও মূল সংকটের সমাধান হবে না, বরং এটি ভবিষ্যতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা টাইম বোমা হয়ে বিস্ফোরিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত বহু সিদ্ধান্ত উপেক্ষিত হচ্ছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। এতে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৭২,৫৬২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১,৭২,০০০-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি ঘোষণার পরও সহিংসতা অব্যাহত রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে শিরোপা জয়ের আশা ক্ষীণ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। 93 মিনিটে রিয়াল বেটিস গোল পেয়ে গেলে শেষ মুহূর্তে সমতায় চলে আসে ম্যাচটি শেষ হয় 1-1 সমতায়। লিগে রিয়াল মাদ্রিদের এখনো 5 ম্যাচ বাকি, তবে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। শনিবার গেটাফের বিপক্ষে জয়ের দেখা পেলে বার্সা ব্যবধান বাড়িয়ে ফেলতে সক্ষম হবে 11 পয়েন্ট। তখন আলভারো আর বেলোয়ার শিষ্যদের জন্য শিরোপা জেতা হয়ে পড়বে প্রায় অসম্ভব। সেভিয়ার এস্তাদিও লা কার্তুয়া দা সেভিয়াতে ম্যাচের 17 মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। দূরপাল্লার শট নেন ফেডরিকো ভালভার্দে। সেটি প্রতিপক্ষের গোলকিপার আলভারো ভ্যালেস পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হন। ফিরতি বল কাছ থেকে গোল করেন ভিনিসিয়াস। এরপর বড় ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। অন্যদিকে বেটিস ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রিয়ালের গোলরক্ষক অ্যান্ড্রি লুনিন একাধিক দারুণ সেভ করে দলকে এগিয়ে রাখেন। তবে শেষ পর্যন্ত যোগ করার সময় গোল পেয়ে যায় স্বাগতিকরা। ফলে এই ড্রয়ে শিরোপা জয়ের আশা কার্যত শেষের পথে রিয়ালের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেধা নির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য প্রধানমন্ত্রীর। পহেলা মে পল্টনের শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান, বলেছেন মির্জা ফখরুল। বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে, মন্তব্য জামায়াতে আমিরের। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রী। এবং শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশ রিয়াল, হারালো পয়েন্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।